সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় সক্ষমতার বিদ্যুতে ঘাটতি কোথায়, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মোহাম্মদ হোসাইন, পরিচালক পাওয়ার সেল, মহাপরিচালক পাওয়ার সেল। মাঝখানে আছেন অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, জ্বালানি বিশেষজ্ঞ উপদেষ্টা ক্যাব, এবং ওই প্রান্তে আছেন খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ। এছাড়াও আমাদের খুলনা স্টুডিও থেকে সরাসরি আমাদের সাথে যোগ দিয়েছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম, পরিচালক খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। তীব্র গরমে আজও গাজীপুরের 5টি পোশাক কারখানার শতাধিক শ্রমিক অসুস্থ, লোডশেডিং উৎপাদন ব্যাহত, শনিবারের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে আশ্বাস প্রতিমন্ত্রী। খেলাধুলার উন্নয়নে তৃণমূল থেকে কাজ করছে সরকার, পৃষ্ঠপোষকতা দেওয়া হবে দেশীয় খেলায়, বললেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জেএমবির সাবেক শীর্ষ নেতা সাইদুর রহমান সহ 3 জনকে 7.5 বছর করে কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা। মৌলভীবাজারে ফেলে যাওয়া ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, হাসপাতালে ভর্তি, দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ অনেকের। প্রেম জাগরণ আর দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকীতে নানা আয়োজন, জঙ্গিবাদ সহ বিভিন্ন সংকটে মুক্তি দিতে পারে নজরুল চর্চা, মত বিশ্বজনদের। ভাই, দেশের যে বিদ্যুতের যে উৎপাদনের সক্ষমতা, এটা আমরা এখন যা পাচ্ছি তার ডবল, প্রায় অলমোস্ট। আপনারা যেটা বিদ্যুতের উৎপাদন যেটা দেখাচ্ছেন, আজকেও যেটা দেখিয়েছেন আপনারা, অলমোস্ট তার ডবল। এবং এখানে যে হিসাবটা করা হচ্ছে, মানে যারা জ্বালানি বিশেষজ্ঞ তারা বলছে যে যদি আমাদের সক্ষমতা 12,000 থাকে, তাহলে আমাদের এখন যে চাহিদাটা আছে তাতে কোনো ব্যত্যয় হওয়ার কথা নয়। কিন্তু তারপরও দেশের 38টা জেলার মানুষজন, ব্যবসায়ী বলছে এবং সাধারণ মানুষ বলছে যে তারা দিনের অধিকাংশ সময়, দিন এবং রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ পাচ্ছে না। ব্যবসায়ীরা যেমন বলছেন যে আমাদেরকে বাড়তি অনেক জায়গায় যাদের জেনারেটর নাই, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তারা খুব খারাপ অবস্থায় আছে। বড় ব্যবসায়ী যারা আছেন, চাল কল, বিশেষ করে উত্তরবঙ্গের এবং মাঝখানে যে কুষ্টিয়া বেলটাতে আছে, এরা চাল উৎপাদন করে, এটা চালের মৌসুম, বোরোরিয়াটা, এবং চাল কলগুলো তারা ঠিক মতো চালাতে পারছে না। পাশাপাশি দক্ষিণের যে জায়গাগুলো, উপকূলের ভোলা, বরগুনা, পটুয়াখালী, এই জায়গার লোকজন তারা বলছে যে যারা যে মাছটা মেরে নিয়ে আসছে, সেই মাছের জন্য যে বরফটা দরকার, সে বরফটা সঠিকভাবে উৎপাদন করতে পারছে না। ফলে বাড়তি টাকা, যারা একটা বড় 200 টাকায় কিন্তু তাদেরকে এখন 450 টাকা 500 টাকায় কিনতে হচ্ছে। এই অবস্থায় বিদ্যুৎ বিভাগ বলছে যে কোনো লোডশেডিং নাই। ধন্যবাদ আপনাকে। আমি বরং বক্তব্যের শুরুতেই বিগত কয়েকদিন ধরে, যে বিগত কয়েক বছরের তুলনায় যে অসম্ভব অস্বাভাবিক তাপদাহে আমাদের সাধারণ মানুষ, গ্রাহক যারা, তাদের যে চরম ভোগান্তি হচ্ছে, সেই জন্য আমিও সমব্যথিত এবং দুঃখ প্রকাশ করছি। এ কথাটাই সত্য নয় যে বিদ্যুৎ বিভাগ বিদ্যুতের সংকট নেই অথবা লোডশেডিং নেই, এটা বলছে, এটা সঠিক নয়। আমরা কিন্তু আপনারা তো জিরো দেখাচ্ছেন। আপনি জানেন যে আজকেও মাননীয় মন্ত্রী উনি সংবাদ সম্মেলন করে বলেছেন যে এই সমস্যা আছে এবং এই সমস্যার সমাধানের আমরা চেষ্টা করছি, আশা করি 2-3 দিনের মধ্যে হবে। এখন আমি আপনার তথ্যের ব্যাপারটা পরে যাই, আগে আমাদের যে হিসাবের যে বিদ্যুতের হিসাবটা যেটা দিয়ে আপনি শুরু করলেন, আমরা কিছুদিন আগে একথাও সত্যি যে আমরা এবছরের ডিসেম্বর মাসে 15,000 মেগাওয়াটের সক্ষমতা আমরা ঘোষণা করেছি, অর্জন করেছি, এবং সেটাকে অবশ্যই সেলিব্রেট করার কারণ হলো যে আমরা আমাদের বিদ্যুৎ কর্মী যারা আছে তাদেরকে উৎসাহিত করা, জনগণকে জানানো, এবং এতে কোনো তথ্যেরও কোনো ধরনের আমি মনে করি রাগ ঢাক কিছু নেই। হয়তো ক্লারিফিকেশন একটা ব্যাপার আছে, সেটা হলো যে এই 15,000 মেগাওয়াটের মধ্যে আমাদের প্রায় 2,500 মেগাওয়াট হলো ক্যাপটিভ পাওয়ার, যেটা অলরেডি ইন অপারেশন বাই দ্য ইন্ডাস্ট্রিজ, তারা সেখানে পাচ্ছে। থাকে আপনার আর 13,000 মেগাওয়াটের কিছু নিচে, কম। এই 13,000 মেগাওয়াটে আপনার আমি যদি বিশ্বব্যাপী যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেটা, সেটা হলো কখনোই বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এবং প্রকৃত উৎপাদন আপনার এক হবে না। প্রকৃত উৎপাদন
10% থেকে 15% কম হবে। এর তিনটা কারণ থাকে, যে একটা হলো আপনার কিছু বিদ্যুৎ কেন্দ্র আপনার শিডিউল মেইনটেনেন্সে থাকবে, কিছু বিদ্যুৎ কেন্দ্র অপারেশনে থাকার কথা হঠাৎ করে আউটেজ হয়ে গেল, ট্রিপ করলো, যেটাকে আমরা বলি ফোর্স আউটেজ হয়। আর হলো বিদ্যুতের কিছু স্পিনিং রিজার্ভ রাখতে হয় সিস্টেমকে স্টেবল রাখার জন্য। এখন এই কথা বলে আমি এটা জাস্টিফাই করতে যাচ্ছি না যে আমাদের যে গ্যাপটা সেটা সঠিক আছে এখানে। তারপরও আমার হিসাব মতে কমপক্ষে 1000 মেগাওয়াট আরো বেশি। সেটার কারণ সেটাও জানা, এটা আপনারা হয়তো জানেন যে আমাদের যে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, সেই গ্যাসের স্বল্পতার কারণে, বা অন্যভাবে যদি বলি যে এই গ্যাসের আমাদের আরো ব্যবহার, বিশেষ করে আমাদের যে রপ্তানিমুখী শিল্পকে আমরা ডিস্টার্ব করতে চাই না, বরং উৎসাহিত করতে চাই বলেই এই গ্যাসের রেশনিং করতে গিয়ে আমাদের গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে প্রায় 1000 থেকে 1500 মেগাওয়াট আমাদের কম উৎপাদন হয়। সেই কারণেই এই যে একদিকে হলো 15,000 আর একদিকে হলো 9,200 যদি ধরি, এই গ্যাপটার মধ্যে যে 1 থেকে 1,500 হিসাবটা ওই গ্যাসের কারণে সেটা হচ্ছে না। তো এটা হলো প্রকৃত চিত্র। আমার মনে হয় যে আমি আপনার প্রশ্নের জবাব দিতে পেরেছি। দ্বিতীয় যেটা, সেটা হলো যে বিদ্যুৎ বিভাগের হিসাবে মাননীয় মন্ত্রী আজকেও সংবাদ সম্মেলন করেছেন। আপনি আমাকে একটু আগে যেটা দেখিয়েছেন, যে সেটা হলো, আপনি জানেন যে আমাদের অনেক স্ট্যাটিস্টিক্স আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, আপনি অনেক মিনিস্ট্রির ওয়েবসাইটে যাবেন, ব্যাকডেটেড ডাটা পড়ে আছে, সেটা হয়তো আপডেটেড হয় নাই। আমাদের হচ্ছে বিদ্যুতের উৎপাদন বা লোডশেডিং গুলো, সেটা হয়তো ওইরকম একটা, যেটা হয়তো একটা ডাইনামিক ডাটা, কিন্তু সেটাতে আপডেট করা হয় না বলে স্ট্যাটিক অবস্থায় পড়েছিল। সেটা হয়তো মানুষ দেখে এই ধারণা হয়তো করে যে লোডশেডিং নাই বলা হচ্ছে। বাট আমরা কিন্তু যখন আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেন, আমরা কনফেস করছি, অ্যাডমিট করছি যে না, এখন না, কিন্তু তারিখ দেওয়া থাকে তো, এখানে তারিখ আছে, আপনাদের এখানে তো তারিখ আছে, 23 তারিখ এরকম, 24 তারিখ। এটা হচ্ছে কি যে এখন আমি বলছি আপনার কথা, যে আমি যেটা বলতে চাচ্ছি, যেমন মনে করেন আমি যদি একটা স্ট্যাটিস্টিক্স দেই, তা আমি তো দেখবো যে কোন তারিখে দিচ্ছি, তাহলে আমি ওখানে ব্র্যাকেটে লিখে রাখবো নট আপডেটেড। কিন্তু আমি যখন দেখছি আপনি আজকে 23 তারিখের, আজকে 25 তারিখের ঘটনা, আপনি 26 তারিখেরও একটা ইঙ্গিত দিয়ে রাখছেন আপনার এই ইয়াতে, ফোরকাস্টিং। হ্যাঁ, ফোরকাস্টিং, এটা আমি স্বীকার করে নিচ্ছি, একটাই বললাম যে আপডেটেডটা প্রপারলি হয় না। জি, মনে করেন যে এটা আছে ঠিক আছে, আজকেরটা যেটা আছে ঠিক আছে, আচ্ছা এটা তো কেউ মানবে না আপনার যে এটা গতকালের দেওয়া। 2 নম্বর হলো ফোরকাস্টিং এ ভুল হতেই পারে, ফোরকাস্টিং নিয়ে কেউ কথা বলছে না, কিন্তু আজকে যেটা লেখা আছে আপনার এখানে, সেই জিনিসটাতে দেখা যাচ্ছে যে আপনি যা বলছেন তাতে সব জায়গাতে, আমি যে 20 তারিখ থেকে পেলাম, সব জায়গাতে 0 লোডশেডিং আছে। হ্যাঁ, এটা হয় কি, ধরেন এটা মানে আমি জানি না, ঠিক আছে, এই কাগজ ওনার কাছেও আছে, উনি নিয়ে আসছেন হয়তো উনি ধরার জন্য, আমি না, কিন্তু আমি আমার রিপোর্টার যে আছে, আমি সারাদিন এটা বোঝার চেষ্টা, এটা হলো কি, এই শীটটা, এটা আপনি জানেন যে কম্পিউটার জেনারেটর তো, এবং এটাগুলো নিউমেরিক্যাল ডাটা। আপনি যখন কোন একটা ইনপুট না দেন, সে কিন্তু নিউমেরিক্যাল ডাটা সে অটোমেটিক শূন্য দেখায়, বুঝছেন? এই জিনিসটাই হচ্ছে, এবং আমি তো ওটাই স্বীকার করে নিচ্ছি, এটা আমাদের প্রপারলি আপডেট। তার মানে আপনি যে বলছেন ধরে নিচ্ছে, তার মানে ওই জায়গায় আপনি যদি পরিকল্পিতভাবে ডাটা দিতে না থাকেন, তাহলে তো আমি তো সারাক্ষণ দুর্জালের মধ্যে থাকবো। এক্স্যাক্টলি, মানে সেটাই বললাম যে এটা সীমাবদ্ধতা বলতে পারেন যে ডাটা আপডেট হয় আসলে। হ্যাঁ, বিষয়টা তা হয়, ডাটা দেওয়া এবং প্রকৃত অবস্থার মধ্যে এই গ্যাপটা তো সবসময় থাকে। এই জায়গায় এই কারণেই আপনার, আমরা সাধারণ যারা ভোক্তা, আমাদের সামনে বিদ্যুতের যে চেহারা আমরা দেখি, ওনারা যে ডাটাটা দেন পিডিবি বা বিভিন্ন, তার সঙ্গে এই কারণে তো মেলে না। বলেন। সুতরাং এটাকে আমি বরং অনুরোধ করবো যে এটাকে ধরেন না যে এটা ইটস নট অ্যান আপডেটেড ডাটা। আমরা যেটা বলি সেটাকে আজকে আমাকে একটু বলেন, গতকাল আপনাদের লাস্ট ইয়াটা কি? গতকাল আমাদের ছিল জেনারেশন ছিল 8,800 মেগাওয়াট। আচ্ছা, চাহিদা কত ছিল? চাহিদা ছিল আমাদের প্রায় 10,000 মেগাওয়াটের মতো। আচ্ছা, 9,000 আছে। আচ্ছা, 9,000 প্লাস। আমি বরং আজকে একটু আপনাদেরকে বরং বেশি ফেসিলিটি, আমাদের কথা না, আপনাদের, আমি সেটাই বললাম, আমি ওটা বললাম, বরং আমি বাড়িয়ে বললাম প্রায় 10,000 মেগাওয়াট। মানে তারপরে আপনাদের যে একটা হিসাব দেওয়া হচ্ছে যে ঢাকার রিকোয়ারমেন্টসটা সবচেয়ে বেশি, জি, এবং আপনারা ঢাকাটাকে ঠিক মতো রেখে বাকিগুলোকে একদম মাটির নিচে হ্যাঁ রেখে দিয়েছেন। এইটার কারণ এই কথা আমি গণতান্ত্রিক ব্যবস্থা, আপনার সাথে এটা আমি অনেকটাই একসুরে বলে একটা জিনিস বলতে চাই, যে সেটা হলো যে আমরা যদি আমাদের যখন জেনারেশন কোনো আর চাহিদার সাথে ঘাটতি থাকে না, তখন কিন্তু
কোনো কমপ্লেনও থাকে না, কারণ এটা সবাই পায়। মানে 20% আপনি বলছেন ঢাকাতে 20% বড় জোর, না, বলছি 20% যে- কিন্তু ঢাকা আলাদা অনেক জায়গা আছে না, বলছি- যারা বলছে ভাই আমরা 100%। আমি আপনাকে ওই কথাটাই বলছি যে যখনই আমাদের চাহিদা এবং উৎপাদন সমান থাকে তখন তো আর বিদ্যুৎ এমন জিনিস না যে ঠিক আছে কালকের জন্য কিছু রেখে দিলাম, পারে না। তো সেই কারণে এই শহর যখন হয় গ্রামও হয় এবং কোনো কমপ্লেন থাকে না। জি বিপত্তি ঘটে যখনই 1000 মেগাওয়াটের শর্টেজ থাকে, জি বিভিন্ন একটা সঙ্গত কারণে, ধরেন ঢাকা আপনি থাকেন, আমি থাকি, জি। আপনি কিন্তু সমাজের একজন, আপনার এই চ্যানেলে আপনার কথা বলতে হয়, এখানে বিদ্যুৎ দিতে হয়। এটা করতে গিয়ে যেটা হয় যে আমরা অধিকাংশ সময় আমরা জেনারেটর চালাই, আমাদের অবস্থা এখন এরকম। আমরা ঢাকাবাসীকে স্বস্তি দিতে চাই। এরপর যেটা হয় জি যে যখন আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে যখন বিতরণ হয়, জি এটা আমাদের হিউম্যান টেন্ডেন্সি যে আমার কাছে যখন থাকে আমি আমার কমফোর্টটা আগে দেখি, আচ্ছা। এবং ডিস্ট্রিবিউশন করতে গিয়ে দেখা যায় শহর এলাকাগুলো সুবিধা পাচ্ছে। সুবিধা পাচ্ছে। এন্ড রেজাল্ট যেটা কি হয়, জি এই 1000 মেগাওয়াটের সাফারিংসটা কি কিন্তু গ্রামে পড়তেছে। আমরা ওই দিকটাও এখন আজকে আমাদের, আপনি জানেন যে মাননীয় মন্ত্রী কিন্তু সভা থেকে উঠে গিয়ে দিয়েছেন এই লোড ম্যানেজমেন্টটাকে কিভাবে রেশনাল করা যায়, যৌক্তিক করা যায়। এবং একটা জিনিস, সহজ জিনিস, আজকে যদি ঢাকায় যদি আমি 24 ঘন্টা, আমি একটা উদাহরণ দিই, 4 ঘন্টা যদি লোডশেডিং দিতাম, 6 ঘন্টা পর পর 1 ঘন্টা লোডশেডিং গায়েও লাগতো না। জি এই 4 ঘন্টা লোডশেডিং দিয়ে আমি কিন্তু গ্রাম এলাকা কিন্তু বিদ্যুৎ দিয়ে ভাষায় দিতে পারতাম। তো ওই জায়গাটা আমরা দেখতেছি কিভাবে এই ডিস্ট্রিবিউশনটাকে রেশনাল করে ফুল সাফারিংসটা যেন গ্রামের লোকগুলো না করতে হয়, সেই দিকটা আমরা হোসেন দেখছি। ভাই, আমি যাওয়ার আগে একটা টেলিফোনে যাবো, তার আগে আমি এটা যেটা বলছি যে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন বা এখন পর্যন্ত যা দিয়েছেন, জি। যে আমাদের চাহিদা 10,000, আমরা 8,000 করছি, 8,800 8,800 জি। করছি, কিন্তু আমাকে যেটা, মানে আমার থেকে যেটা আমি যে তথ্যগুলো নিয়ে, মানে আমি আজকে এখানে বসার আগে আমার জেলা প্রতিনিধিদের কাছ থেকে বাস্তব চিত্র যেটা পাচ্ছি, তাতে কোনো মতেই তারা কেউই বলছে না, দক্ষিণ এবং উত্তর অঞ্চলের কোনো লোকই বলছে না যে তারা অর্ধেকের বেশি ওই বিদ্যুৎ উত্তরটা পায়। হচ্ছে আপনাকে দিলাম, এই যে 1000 মেগাওয়াট পুরোটাই যাদেরকে আপনি বললেন, এরা কিন্তু সবাই কিন্তু মার্জিনাল এরিয়ার। আপনার যেটা বললাম যে আপনি যদি ক্যাপিটাল সিটি বাদ দেন, বিভাগীয় শহর বাদ দেন, না, কিন্তু আপনি- খুলনা এটার মধ্যে পড়ে গেছে, রংপুর পড়ে গেছে, বরিশাল পড়ে গেছে, এগুলো তো বিভাগীয় শহর, এরা কেন বিদ্যুৎ থেকে, তাহলে আপনি যেটা বললেন। যেমন আমি আপনাকে বলি যে আমাদের এই যে 8100 মেগাওয়াটের মধ্যে ঢাকা জোনের বিদ্যুতের যে রিকোয়ারমেন্ট সেটা প্রায় কিন্তু 3800, হ্যাঁ 3800 মেগাওয়াট বা 50%। এখন হলো কি, যদি এখানে যদি আপনি কোনো ওই 1000 মেগাওয়াটের যদি আপনি ডিস্ট্রিবিউশনটা না আনেন, হ্যাঁ। এই বাকি 1000 কিন্তু ওর উপরে পড়ে, তখন কিন্তু যেটা আপনি চিত্র দিলেন এটা অনেকটা 50-50 হয়ে আচ্ছা যায়। আচ্ছা, আমরা দেখি একজন দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ হোসেন স্যারের কাছে একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি মোহাম্মদ হোসেন স্যারের বাড়ি হলো হাজিগঞ্জ, আমার বাড়ি হলো চাঁদপুর, আমাদের এলাকার গর্ব মোহাম্মদ হোসেন স্যার। আচ্ছা, বেশ, তাহলে তো আপনি ভালোই আছেন। হ্যাঁ, স্যার, বলেন। আপনাকে বলছি, আমরা এই বিদ্যুৎ নিবেশন থেকে কবে স্যার লাঘব করতে পারি, এবং যে সিস্টেম লস, আপনাদের কিছু অসৎ কর্মকর্তা আছে যারা অবৈধভাবে লাইন দিয়ে আমাদেরকে কষ্ট দিচ্ছে স্যার। আর চাঁদপুর জেলাতে স্যার সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে স্যার আপনার জেলায়। জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, আপনার সবচেয়ে ক্লোজ জায়গাটার লোক বলছে যে আমাদেরকে কেন এত কষ্ট দিচ্ছে। এবার দেখেন যে আমার চাঁদপুরের ভাই বললেন যে অন্তপক্ষে ডিজি পাওয়ার সেল তার এলাকায় কিন্তু ওই নেপোটিজমটা করে না, নাই, করেনি, এবং কিন্তু- সবচেয়ে সাফারিংস সেখানে না, করছে। কিন্তু নেপোটিজম করেনি, কারণ উনি তো মনে করেছেন এটা গ্রাম, কিন্তু উনি যেটা বলছেন যে কিছু অসৎ লোকের কারণে হ্যাঁ, উনি এটা এটা কিন্তু ভয়াবহ এটা অভিযোগ। উনি যেটা বললেন এটা শুধু চাঁদপুরের চিত্র নয়, এইরকম একটা অভিযোগ তো সারা বাংলাদেশে আছে। আমরা যেটা তদন্ত করে দেখেছি যে এর সাথে শুধু আমাদের বিদ্যুৎ কর্মীরা জড়িত নয়, এটা একটা সিন্ডিকেট হয়ে গেছে। যেমন ধরেন কন্ট্রাক্টর গ্রুপ, বিশেষ করে যখনই আপনার কোনো একটা রিসোর্স কনস্ট্যান্ট থাকে, ওটাকে পুঁজি করে সাধারণ মানুষকে তারা ব্ল্যাকমেল করে। এবং এর সাথে তার লাগায় নিচ্ছে, এর সাথে ধরেন আপনি ধরেন পোল দিতে, পোল নাই, তো আমি তখন দরকার হয় আমি যা বলি না, কিছু হলে দিব দেন, হ্যাঁ, ট্রান্সফরমার দিয়ে দিচ্ছে। তো এই কারণে সেখানে জায়গা থেকে চুরি করে সেখানে নেওয়া যায়। একটা চক্র গড়ে উঠছে। আমরা কিন্তু এগুলো আইডেন্টিফাই করে এখন অনেক কমছে। আপনারা যেহেতু ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, আপনারা গেলে দেখবেন যে আগে যেখানে 15,000, 20,000, 5,000 এরকম ঘটনা ঘটে যেত, এখন কিন্তু এগুলো অনেক কমছে। কারণ আমরা কন্ট্রাক্টরদেরকে বিভিন্নভাবে তাদেরকেও ভিজিলেন্সে রাখছি। আমাদের অনেক পল্লী বিদ্যুৎ সমিতির অনেক কর্মকর্তা কিন্তু চাকরি গেছে। এখন একটা জায়গায় আমাদের খুব একটা নিয়ন্ত্রণ আছে যে এর সাথে কিন্তু তথাকথিত রাজনৈতিক কিছু নামধারী
প্রভাবশালী নেতা বলতে তারা কিন্তু এদের সাথে যুক্ত হয়ে গেছে। এইসব কারণে অনেক ক্ষেত্রে ইয়ে করা কিন্তু এটা কিন্তু অনেকটা না, এগুলো কমছে, কারণ এটা সুন্দর কোটা নিয়ে আসা সেটা হয়তো সময় লাগবে। আপনি তো শুনলেন উনি যে এই কথাগুলো বলেছেন, আপনার ইয়াটা কি? উনি যা কিছু বললেন অনেকটাই ধারণার বশবর্তী হয়ে বলেছেন, আর আপনি যা কিছু বলেছেন সেটা হচ্ছে কাগজে কলমে শাসক যারা শাসনের দায়িত্বে আছে শাসকদের কথা বলেছেন। তো ওনার ধারণা তথ্য আচ্ছা, তো না ওনার কিন্তু আমি বলি উনি যেগুলো আছে ওনার কাছে কিন্তু এই ডাটা শিট গুলো কিন্তু ওনারাই দেয়, ওনারা দেন না, মানে শাসক শ্রেণী যারা আছে তাদের একটা অংশ থেকে আসে, উনি আর একটা অংশের মালিক। তো উনি যা কিছু ডিফেন্সিভ ওয়েতে বলেছেন আমি মনে করছি না যে শাসক শ্রেণীকে উনি কমপ্লাই করেছেন। উনি জাস্ট তাদের প্রতি সহানুভূতি দেখাতে যে কিছু ধারণার বশবর্তী হয়ে কিছুটা করুণা সহানুভূতি আদায় করার চেষ্টা করেছেন সাধারণ মানুষের কাছে। আপনি যে কথাগুলো বলেছেন সেগুলো হচ্ছে শাসকদের কথা। এখন আমি শুরু করতে চাই যে জায়গা থেকে হযরত আলী একটা কথা বলেছিলেন যে কখন সমাজ নষ্ট হয়ে যাবে। কয়েকটা কথা বলেছিলেন যখন শাসকরা মিথ্যে বলবে। আজকে এই বিদ্যুৎ ক্ষেত্রে যেসব তথ্যপাত্র এসছে তাতে আমার মনে হচ্ছে যে মানুষ যদি মনে করে যে শাসকরা মিথ্যে বলছে, তাহলে হযরত আলী 2000 বছর আগে যে ফোরকাস্ট করেছিল সমাজ কখন নষ্ট হবে, আজকে সেই নষ্ট হয়ে গেছে। আমি এইটুকু বলি, আমি আমার প্রসঙ্গে আসি, আমি আমার জায়গায় চলে আসি। এখন মানুষ সামনে রোজা আছে, রমাদান আছে, বিদ্যুৎ ভবনে 7টা থেকে মিটিং হচ্ছে, বিদ্যুৎ ভবনের ছোট বড় কর্মকর্তারা সেখানে সমবেত হয়েছে। প্রধানমন্ত্রী আর এদেরকে বিশ্বাস করতেছে না। এই বিদ্যুৎ খাতের সঙ্গে যারা জড়িত আছে কাগজপত্র নিয়ে ওনার দপ্তর ডেকে পাঠাইছে যে তারা বুঝতে চায় যে এইসব কথাবার্তা যে সত্যি না তারাও বুঝতেছে। এখন সত্যিটা কি তারা এখন দিশেহারা হয়ে গেছে। আজকে বিকালবেলা সন্ধ্যার দিকে রেডিও তেহরান আমাকে বলতেছে যে মন্ত্রী বলল যে সার ফ্যাক্টরি বন্ধ করে দেবো। যমুনা করেছে, যমুনা এবং কাফকো, আচ্ছা দুটো তাই না? তারপরে সিএনজি স্টেশন এত তারিখ থেকে এত ঘন্টা থেকে এত ঘন্টা বন্ধ করে দেবো, ওখান থেকে গ্যাস নিয়ে আসবো, নিয়ে এসে বিদ্যুৎ উৎপাদন করব। এখন আপনার প্রতিক্রিয়াটা কি? আমি শুধু এইটুকু বললাম, এই বুঝটা যদি আমরা প্রতিমন্ত্রী মহোদয়কে 4 দিন আগে দিতে পারতাম, 5 দিন আগে দিতে পারতাম, তাহলে এই 5 দিনের কষ্টটা অন্তত হতো না। আমরা 5 দিন আগে কি তথ্য দিয়েছি তাকে? বলেছি টাওয়ার ভেঙে গেছে, বিদ্যুৎ পাঠাতে পারতেছি না। উনি সে কথাটা রেডিওতে বলে দিলেন এবং সেদিনই আনফরচুনেটলি আমার প্রতিক্রিয়া অনলাইনে ওই টিভিতে উনি বললেন, আমি বললাম। তারপরের দিন আবার আরেকটা টিভিতে উনি বললেন যে আমার জেনারেটরগুলো বিকল হয়ে গেছে, তারা 4 দিনের মধ্যে মেরামত ঠিক হয়ে যাবে, তারপরে আমি বিদ্যুৎ দিতে পারবো। এই 24 ঘন্টার মধ্যে বদলে গেল। না, এখানে কিন্তু আমরা একটু ইন্টারভেন করতে হবে, কারণ মন্ত্রী মহোদয়ের কথা কোন সমস্যা নেই, এটা তো একেবারে টেলিভিশনে বলা কথা এবং আমি শুনেছি, আমি বলেছি, আমার তো আর কারোর কাছে শুনতে হয়নি। উনি বলছেন, আমি বলছি, এটা গেল। তখন আগের দিনের যে তথ্য আমরাই তাকে দিয়েছি, এই যে শাসক শ্রেণীরাই তাকে দিয়েছে, যাদের কথা আমি বললাম, তার মানে তারা ঠিক তথ্য দেয়নি। পরের দিন যেটা বললো সেটাও ঠিক তথ্য হয়নি। আজকেরটা যেটা বলেছে, হ্যাঁ জ্বালানি সরবরাহের অভাবের কারণে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, এই মৌলিক সত্য কথাটা যদি শুরুতেই জানতেন উনি, তার মানে আমরা বিদ্যুৎ সংকটে আছি, সরকার তথ্য সংকটে আছে। এই তথ্যটা যথাযথভাবে না থাকার কারণে চীনে দুর্ভিক্ষ হয়ে গেছিল। চীনে যদি সরকার তথ্যটা পাইতো ঠিক মতো, তাহলে সেই পুরাকালে অতীতে যে দুর্ভিক্ষটা হয়েছিল তা হতো না। ইতিহাস সে কথাটা বলে যে তথ্য সংকটের কারণে আজ আমাদের বিদ্যুতের দুর্ভিক্ষ হয়ে গেল, শুধু সরকার তথ্যটা সংকটে থাকার কারণে। আজকে যে এই যে বন্ধ করে জ্বালানি সরবরাহের ব্যাপারটি, এটা এখন বন্ধ করার সিদ্ধান্ত দিলেন, কারণ 5 দিন আগে যদি জানতেন তাহলে 5 দিন আগে দিতেন না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে সরকার কিভাবে তথ্যের ব্যাপারে অন্ধকারে আছে। আমাদের বিদ্যুৎ পাওয়া যত না আতঙ্কের ব্যাপার, সরকারের আজ আধুনিক যুগে তথ্য পাওয়ার ব্যাপারে যে অন্ধকারে আছে, সেই কারণটা এই দলই। আমি মনোজন ভাইয়ের কাছ থেকে একটু 1 মিনিট সময় নেব। কারণ হলো কি, কারণ হলো যে যেটা শুধু যেহেতু মাননীয় মন্ত্রীর কথাটাকে ওইভাবে আপনি মানে ডিস্টর্টেড করে বলছেন, আমি বলবো কারণ হলো যে 3টা আপনি কথা বললেন, 3টাই কিন্তু সত্য। যে আজকের এই যে একটা অস্বাভাবিক পরিস্থিতি, প্রথমত যেটা আমি বললাম যে এই যে হঠাৎ করে এই যে প্রচন্ড তাপদাহ, তার কারণে অতিরিক্ত
না, কিন্তু এই সময় দাবদাহ থাকে, মার্চ থেকে দাবদাহ থাকে। এত থাকে না। মার্চ থেকে থাকে। গত বছর আমি বলি 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, এবার রাজশাহীতে এখনো 41 হয়নি। সেকেন্ড যেটা কারণ যেটা মন্ত্রী মহোদয় বললেন সেটাও সত্য কথা, যে আমাদের টর্নেডোর কারণে একটা টাওয়ার হয়েছে, সেখান থেকে আশুগঞ্জ থেকে উত্তরাঞ্চল ইভাকুয়েট করতে পারে নাই। থার্ড কারণ যেটা বলছেন, না আরেকটাও আপনাদের ঈশ্বরদী গোড়াশাল ইয়াতেও কিন্তু পাওয়ার একটা, মানে থার্ড কারণ যেটা বললেন সেটা হলো যে আমাদের এই পবিত্র রমজানকে সামনে রেখে যে আমরা এনশিওর করার চেষ্টা করছি যে রোজার সময় যেন কোনো বিদ্যুৎ কেন্দ্র বন্ধ না হয়, সেজন্য কিছু বিদ্যুৎ কেন্দ্র মেনটেনেন্স গিয়েছে, শুনে সেটাও সত্যি। এবং ফোর্থ যেটা উনি বললেন, যেটা জ্বালানি, এটা তো নোন, এটা তো মন্ত্রী মহোদয় আজকে জানেন না, আগে জানেন। এবং আমাদের জ্বালানির জন্য গ্যাস, এটা বহুবার টাইম এন্ড অ্যাগেন বলা হয়েছে, ওনার সামনেও কিন্তু অনেকে তো মন্ত্রী মহোদয় নিজেও বলেছেন। সুতরাং আমি মনে করি না তথ্য উনি জানেন না, অথবা ওনাকে বিভ্রান্ত যে কয়টা কারণ সব কটা উনি বলেছেন না। কিন্তু হোসেন ভাই, আমার এখানে এই যে প্রশ্ন উনি যেটা বলেছেন তার সঙ্গে এক ধরনের মানে তথ্যের একটা গ্যাপ কিন্তু এখানে আছে। যেমন প্রথম 1 মে যেদিনকে প্রথম টাওয়ারটা পড়ে গেল আশুগঞ্জ সিরাজগঞ্জের মেঘনাঘাটে, ওই ভৈরবের ওই পাশে, তারপরে কিন্তু বলা হলো যে প্রথমে কিন্তু এটা আমাদেরকে বলাই হয়নি। সকালে আমি তখন নিউজ রুমে ছিলাম, সেদিন আমার ডাকছিলাম, হ্যাঁ তখন আমি নিউজ রুমে ছিলাম, তখন আমি বলে যে কি ব্যাপার, তো আমি তো বুঝতে পারিনি যে পুরো জেলায় সবাই বলছে বিদ্যুৎ নাই, কিন্তু ওরা তো মনে করেনি যে এরকম একটা বড় ধরনের আছে। আমি সিরাজগঞ্জ থেকে ঘোরা আরম্ভ করলাম, সিরাজগঞ্জ সংবাদদাতা থেকে রংপুর যায়, এখানে যায়, কেউ কোনো জায়গায় ঘোরা খুঁজে পায় না। তারপরে একসময় বললো যে ব্রাহ্মণবাড়িয়া, তো ব্রাহ্মণবাড়িয়া কেন বলছে, ভাই এটা ব্রাহ্মণবাড়িয়া না ভৈরবের সাথে কথা বললাম যে হ্যাঁ ভাইয়া মেঘনাঘাটের সাথে যেটা টাওয়ারটা পড়ে গেছে 230। এখন মজার ব্যাপারটা হলো এটা উদ্ধার করতে আমার 12টা বেজেছে, এবং 1:15টার সময় আমি ছবিটা পেয়ে ওখান থেকে যে রাত্রেবেলা যে কারেন্টটা গেছে 1:15টার সময় জানতে, তখন আমার হেড অফ নিউজ টেলিফোন করে আপনাদের কাছে, আপনার সাথে খুব সম্ভবত আপনার সাথে কথা বলেছেন, করে বলেছেন যে হ্যাঁ এরকম একটা আপনার সাথে কথা হয়েছে, বের করেছেন। ততক্ষণে তখন 1:45 বাজে। কিন্তু আমি এই যে সারা রাত্রি থেকে যে কারেন্ট নাই বিভিন্ন জায়গায়, আমি কেন প্রেস রিলিজ দিলাম না, আমি কেন জনগণকে বললাম না, এটা তো আর আপনারা ইচ্ছাকৃত করেননি। আমি কেন জনগণকে বললাম না যে আমাদের এরকম একটা জিনিস হয়ে গেছে, আপনারা কষ্টের মধ্যে থাকবেন, আমরা চেষ্টা করছি। আমরা আপনাদের কাছে ব্রিফিং পেলাম বিকালবেলা, তাও আনঅফিশিয়াল। হ্যাঁ, তো এতে যেটা হচ্ছে মানুষ জানতে চায়, মানুষকে যদি আপনি বলে দেন মানুষ কিন্তু সহ্য করবেই। 71-এ যদি মানুষ এত সহ্য করে থাকে, তাহলে তার থেকে কঠিন জিনিস তো আমাদের কখনো পড়তে হয়নি। তাহলে এই জায়গাতে যে আপনারা এতদিন ধরে আপনি এটা বলছিলেন যে টাওয়ারটা পড়ে গেছে এবং 6-7 মাস লাগবে, এখন যেটা বলা হচ্ছে 6-7 মাস লাগতে পারে। মানে উনি যেটা বললেন তার পাশাপাশি বললেন আমাদের দিয়ে না বিদেশ থেকে নিয়ে এসে বিশেষজ্ঞদের নিয়ে আসবে। এরপর দেখা গেল যে না, ঈশ্বরদী ঘোড়াশাল টাওয়ারেরও একটা জায়গায় বিকল্প দুটাই গেছে, আপনি বিকল্প লাইনে দিচ্ছেন, তখন নিতে পারছে না, এটাও বাস্তবতা, মানুষ কিন্তু ওটাও মেনে নিয়েছে। কিন্তু এখন যেটা বেরিয়ে আসলো শুধুমাত্র ওই দুইটাই না, এর পাশাপাশি যে জায়গাটা হচ্ছে সেই জায়গায় হলো আপনি গ্যাস সরবরাহ করতে পারছিলেন না। আপনার বড় বড় যে দুইটা যমুনা এবং খুব সম্ভবত কাফকো, এই দুইটা স্টেশনগুলো, হ্যাঁ মানে এগুলো কিন্তু আমাদের ইনহারেন্ট প্রবলেম। এটা কিন্তু আপনার এই মে মাসের 1 তারিখ থেকে এই পর্যন্ত না, যে গ্যাস সরবরাহের যে সমস্যাটা উই আর ক্যারিং ফরওয়ার্ড ফর দ্য লাস্ট। কিন্তু আপনি যখন এমার্জেন্সি ফেস করছেন, মানে আপনার যে জায়গাটা যেমন এরকম, যেমন আমি দেখলাম আপনাদের যতগুলো প্লান্ট এখন দীর্ঘমেয়াদে সংস্কারে বসে আছে, সেটা যখন আমাদের সবচেয়ে পিক লাগে, মানে গ্রীষ্মকাল সবচেয়ে বেশি সময়, সেই সময় কেন এই মেইনটেনেন্স গুলো হয়, এইটার ডেট গুলা কেন শিফট করা হয় না? না, এটা যেটা দীর্ঘমেয়াদী, তো ধরেন দীর্ঘমেয়াদী ওটা কিন্তু আপনি রোজা বা গরম নিয়ে, কারণ এগুলো কিরকম আমি বলি আপনার, যেমন ধরেন আমরা রিপাওয়ারিং করতেছি, একটা সিম্পল সাইকেলের কম্বাইন্ড সাইকেলে যাচ্ছে, এটা 2 বছর 2.5 বছর সময় নিবে। ওগুলো কিন্তু আমি ম্যানেজমেন্টের সাথে এটা আনা যায়। ম্যানেজমেন্ট কোনগুলো, যেটা লং টার্মে আছে, যেগুলো ম্যানেজমেন্ট বললাম সেগুলো ধরেন যে এই যে রোজা আসতেছে, শিডিউল মেইনটেনেন্স আছে, সেই মেইনটেনেন্স গুলো, হ্যাঁ ওগুলো একটা, যেটা আমি হয়তো আরো ডেফিনেটলি আই মাস্ট কনভে, যেগুলো তো আরো বেটার ওয়েতে আগে থেকে শিডিউলটা করা যেতে পারত। আমরা যদি করতে পারতাম, যে সিকোয়েন্স করতে পারতাম, যে ঠিক আছে এটা আজকে হোক, 1 মাস আগে তার আরেকটা হতো, তাহলে তো আপনি যখন জনগণের উপরে লোডটা বোঝাটা চাপাই দিচ্ছেন, কিন্তু ইচ্ছা করলে কিন্তু আপনারা প্ল্যান করে আপনাদের মধ্যে লোডশেডিং দিয়েই কিন্তু এই লোডটা ক্যারি করাতে পারতেন মানুষকে। হ্যাঁ মুনির ভাই বলেন। খুবই জটিল বিষয়। আপনার সংবাদদাতারা কি বলছে যে না সব জায়গা থেকে আপনাদের আমাদের সংবাদদাতারা বলছে সব জায়গায় সমস্যা আছে। আচ্ছা, এরকম বহু এলাকা আছে যেখানে 1 দিন 2 দিন ধরে বিদ্যুৎ নাই, মানে এক নাগাড়েই নাই। ঢাকা শহরেই আছে।
বেশি দূর যেতে হবে না, আপনার এই যে আজিজ মার্কেট বইয়ের যে সেন্টার ঢাকা শহরে, আজিজ সুপারমার্কেট। শাহবাগ আজিজ সুপার মার্কেট, 2 দিন বিদ্যুৎ ছিল না। আজকে বিকাল 5টার পরে বিদ্যুৎ আসছে। 2 দিন আগে গেছে বিদ্যুৎ একটা ফেজ। মনির ভাই, ওটা কারণটা কি, লোডশেডিং? সেটা আমি জানি না, আমি বলছি ছিল না, আমি বলছি যে কারণটা না, বলছি কিন্তু না। এখন তো যখন ওই আমি বাস্তবতাটা যে জ্বর হলে এখন যখন চিকুনগুনিয়া চলে আসছে, হ্যাঁ। যে কোনো জ্বরে, হ্যাঁ। কাজে এটা তো আমি কারণটা অন্য কারণে বলছি না। আসে না, আমি চিকুনগুনিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। বলছি, হ্যাঁ, তো এরকম প্রায় প্রতিটি পেরিফেরি এলাকায়, গ্রামাঞ্চল এবং পেরিফেরি এলাকায় 1 দিন 2 দিন 1.5 দিন, হ্যাঁ, বা অর্ধেক দিন বিদ্যুৎ থাকছে না। এটা এখন একটা নর্মস হয়ে গেছে। শহর থেকে আমরা এটা বুঝি না, কিন্তু যারা আমাদের রিপোর্টার ধরেন বা অন্যান্যভাবে যে গ্রামের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, এই জিনিসগুলো আছে। আজকে প্রতিমন্ত্রী একটি সংবাদ সম্মেলন করেছেন। আমি সেটা টেলিভিশনে যতটুকু শুনে যেটা বুঝেছি, তিনি বলেছেন যে রমজানের সময় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক থাকবে, লোডশেডিং সহ, অর্থাৎ লোডশেডিংও থাকবে আর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক থাকবে। এটা আপনি কি করে? কনোটেশনটা খেয়াল করেন যে লোডশেডিংও থাকবে, উনি লোড শেয়ারিং বলেছেন, হ্যাঁ, লোড শেয়ারিংও থাকবে, বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক থাকবে। আমি যেটা বুঝেছি তার বক্তব্য শুনে আর কি। এইটা হচ্ছে আসলে বাস্তবতা আমাদের দেশে। এবং আরেকটি কথা এখানে উনিও বলেছেন, প্রফেসর আলমও বলেছেন যে এই যে আপনিও বলেছেন যে এই যে জানানো হয় না আগের থেকে, সতর্ক করা হয় না, হ্যাঁ, তথ্য ইনফরমেশন ইম্পেয়ার করা হয় না, হ্যাঁ, এটা কারণটা কি? মানে এটা তো লুকোনোর কিছু নাই। আমাদের দেশে তথ্য গোপন করার একটা আজীব একটা সাইকোলজি এবং সংস্কৃতি আছে, একটা কালচার আছে, বহু যুগ থেকে, ব্রিটিশ আমল থেকে আছে। ব্রিটিশরা এটা করে দিয়ে হ্যাঁ, করে দিয়ে আমরা গেছে। গোপন না করলে আপনারা প্রকাশ করার ক্রেডিটটা কেমনে নেবেন? না, এটা আমরা কোনো হলো না। credit চাই না, আমরা credit চাই না। আমরা ভালো থাকতে আমরা চাই। ততটা- আমরা ভালো, আমরা relief ততটা- চাই। হ্যাঁ, relief চাই। Relief চাই, আমরা জি। credit চাই। যেমন ধরেন যে আমাদের রিপোর্টারদের, দৈনিক সংবাদের রিপোর্টারদের হিসাব হচ্ছে যে রমজানের চাহিদা হবে 11,000 মেগাওয়াট। দে মে বি রং, কিন্তু এটা তাদের একটা হিসাব, Assumption, আচ্ছা, জি। assumption। এখন সর্বোচ্চ উৎপাদন টার্গেট করা হয়েছে 10,000 মেগাওয়াট, অর্থাৎ 1,000 মেগাওয়াট আপনার ঘাটতি থাকছে। হ্যাঁ, এখন সর্বোচ্চ উৎপাদন হচ্ছে 9,212 মেগাওয়াট, হ্যাঁ, হতে পারে। তো এই যে জায়গাগুলো কিভাবে আপনি মেনটেন করবেন? আপনাকে মেনটেন করতে হলে আপনাকে তো জনগণকে জানাতে হবে, ভাই আমার এই পাওয়ার ক্ষমতা আছে, এই ডিস্ট্রিবিউশন উৎপাদনের ক্ষমতা আছে, এই ডিস্ট্রিবিউশনের line ক্ষমতা এবং আছে, হ্যাঁ, মানে লাইন টাইন সবের হিসাব বিবেচনা করে আমি এইভাবে এই বিদ্যুৎ দিতে পারবো। তো আপনাকে তো তাহলে একটা প্ল্যান করতে হবে, তাই না? ঢাকাকে আপনি প্রায়োরিটাইজ করতেছেন, চিটাগংকে আপনি প্রায়োরিটাইজ করতেছেন, তা আমার গ্রামের লোক কি দোষটা করলো? এই গ্রামের লোক যারা বাংলাদেশের লোকরা খাওয়ায় বাঁচায় রাখতেছে, তারা কি দোষটা করলো? তাদেরকে আপনি ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, 1 দিন 2 দিন 3 দিন কেন অন্ধকারে এবং রাখবেন? এখানে এটার সময় না, অন্য সময় অন্য সময় 7 ঘন্টা। আমার কথাটা হচ্ছে যে আপনারা এটাকে, এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে প্রায়োরিটাইজ করেন এবং রেশনালাইজ করেন, যে ঢাকার বাইরে জেলা, গ্রাম, থানা, উপজেলা এইভাবে ভাগ করে করে এটা ন্যাশনালাইজ করেন। সবাই এটা, যেটা প্রতিমন্ত্রী বলছে যে পাওয়ার শেয়ারিং, না সরি, লোড শেয়ারিং, Load sharing। আসলে লোড শেয়ারিং হয় না, লোড এই Shedding ই হচ্ছে। শেডিংই হয়। Sharing লোড হচ্ছে। শেয়ারিংটাই করেন, যে সবাই যে বিদ্যুতের যে ঘাটতি আছে, ঘাটতিটা সবাই শেয়ার করুক। আমি ঢাকা শহরে থাকি বলে আমি প্রিভিলেজড হব, আমার কখনো হবে না। আর গ্রামে যে লোকটি আছে, আমি জানি আমার যে এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সরেল থানা, সেটা 1.5 দিন 2 দিন বিদ্যুৎ থাকে না, একবার গেলে 2 দিন বিদ্যুৎ থাকে না। গ্রামে তাই, প্রায় আমার জায়গায়। ছেলে থাকে আপনার মৌলভীবাজারে, ডাক্তার, 2 দিন ধরে বিদ্যুৎ নাই। কি বলবেন আপনি? অপারেশন করতে পারে না, হাসপাতালে রোগী ট্রিটমেন্ট পায় না। এখন আপনি ঢাকা সরকারের প্রায়োরিটাইজ করে সারাদিন আলো জ্বালায় রাখছেন, কিন্তু ঢাকার বাইরে, জেলা সদরে বা জেলার বাইরে এলাকাগুলিতে আপনি অন্ধকারে নিমজ্জিত করে রাখছেন। এটাতে আমি কোনো রেশনালাইজ মনে করি না, মুনির ভাই, এবং বৈজ্ঞানিক কোনো সিস্টেম মনে করি না। মুনির ভাই, একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাহমুদ শফিক বলছিলাম গাজীপুর কাপাসিয়া থেকে। জি, আমার প্রশ্ন হলো যে আমাদের যে ন্যাশনাল গ্রিডের কয়েকটা খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এই কয়টা খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলতেছেন
যে এই কয়টা সংস্কারের জন্য 4 মাস সময় লাগবে, তার মানে আমাদের এই গরমটা পুরো পার হয়ে যাবে, আগামী শীতে আমরা বিদ্যুৎ পাবো। হ্যাঁ, তা আমাদের কি এতই কম সক্ষমতা যে কয়টা খুঁটি সংস্কার করার জন্য 4 মাস সময় দরকার? জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, উনি খুঁটি নিয়ে কথা না, বলছেন। গাজীপুরের ভাই যেটা বললেন যে এটা আসলে এটা একটা খুঁটি না, এটা টাওয়ার, হ্যাঁ। বড় একটা টাওয়ার এবং রিভার ক্রসিং। হ্যাঁ, river crossing। আপনার আশুগঞ্জে যে মেঘনা নদী, আপনি জানেন একটু প্রশস্ত নদী, এক একটা টাওয়ার কিন্তু 400 মিটার মনে হয়। এর যে টেকনিক্যালিটি কিন্তু অনেক জটিল, এবং আমরা কিন্তু বলি নাই যে এই টাওয়ারের জন্য কিন্তু আপনাদের সব এই টাওয়ারের কিন্তু বিকল্প ব্যবস্থা আমরা করেছি। এবং এখন যে সমস্যাটা যেটা আরো আমি যদি ভাই খেয়াল করতে পারেন যে আমি কিন্তু শুরুতে বলছি যে কতগুলো কারণের একটা কিউমুলেটিভ অর্থাৎ সামগ্রিক ইম্প্যাক্টটা এসে এই সময়টা পড়ছে, এবং আপনি আশ্বস্ত হতে পারেন এইটার জন্য আপনাকে আগামী শীত পর্যন্ত নয়, এই রোজাতে অপেক্ষা করতে হবে না। এই ফাঁকে আমি মনিরুজ্জামান ভাই যে কথাগুলো বললেন সেগুলো আমি একটু বলি, তাহলে যে সত্যি করতে যে মন্ত্রী মতে আপনার কাছে আমি আসবো, তার আগে আমি একটু খুলনাতে করি। জি, হ্যাঁ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম। জি, আচ্ছা, আপনি তো আমাদের কথাগুলো শুনছিলেন। আজকে আমাদের এখানে একটা রিপোর্ট গেছে, সেখানে আপনাদের ফ্রোজেন ফুড যেটা আছে, যেটা সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে খুলনা থেকে ওনারা যে অভিযোগটা করেছেন, অভিযোগটা হলো এরকম যে তাদেরকে বাড়তি জেনারেটর চালিয়ে রাখতে হচ্ছে 8 থেকে 10 ঘন্টা, এতে খরচ বেড়ে যাচ্ছে, পাশাপাশি বরফ নিয়ে তাদের সমস্যা হচ্ছে। আপনি কি বলবেন, আপনি তো চেম্বারের একজন পরিচালক, সমস্যাটা কোথায়? জি, ধন্যবাদ। আসলে এই মুহূর্তে সারা বাংলাদেশে বিদ্যুতের খানিকটা সংকট তৈরি হয়েছে, লোডশেডিং চলছে, এটা আমরা অস্বীকার করি না। সাথে সাথে এটাও আমরা সকলে লক্ষ্য করেছি, দেশবাসী জানি যে ভয়াবহ যে তাপদাহ, যার ফলে আজকের যে বিদ্যুৎ ব্যবস্থা যে অবস্থায় আছে সেই অবস্থায় কিন্তু আমরা পর্যাপ্ত বিদ্যুৎ থাকলেও মানুষের যে চাহিদা বেড়েছে, বিদ্যুতের চাহিদা, অর্থাৎ মানুষ অনেক আরামপ্রিয় হয়েছে, মানুষ অনেক এসি ব্যবহার করে, মানুষ তার বৈদ্যুতিক অন্যান্য সুযোগ সুবিধা ব্যবহার করার ফলে বিদ্যুতের চাহিদা অনেক বেড়েছে। তারপরেও যে এই প্রচন্ড গরমের ফলে যে লোডশেডিং আছে, সেই লোডশেডিংয়ে আমাদের কষ্টটা বেশি হচ্ছে। আমাদের ফ্রোজেন ফুডসের এই অঞ্চলে, দক্ষিণ পশ্চিম অঞ্চলে সহ বাংলাদেশে ফ্রোজেন ফুডস রপ্তানিতে দ্বিতীয় আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। ফ্রোজেন ফুডস একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সেই মাছ কোম্পানিগুলিতে যে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা সবসময় থাকে, কিন্তু হয়তো খানিকটা অসুবিধা হচ্ছে, কিন্তু তাদের যে বিশাল বিশাল জেনারেটর সবসময় থাকে, সেই দিয়ে তাদের কার্যক্রম পরিচালিত হয়। এবং তাদের কিন্তু ফ্রোজেন ফুডসকে কিন্তু বরফের জন্য অপেক্ষা করতে হয় না, তাদের কোম্পানি থেকেই, ফ্যাক্টরি থেকেই নিজস্ব বরফ উৎপাদিত হয় এবং সেইভাবেই চিংড়ি হিমায়িত করা হয়। ফলে 10-12 ঘন্টা জেনারেটর চালিয়ে রাখতে হচ্ছে, এই কথাটা পুরোপুরি সঠিক নয়। তবে ফ্রোজেন ফুডস অবশ্যই খানিকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে অন্য অন্য প্রতিষ্ঠানের মতো। আজকে বাংলাদেশে যে বিদ্যুতের দুর্ভিক্ষের কথা আমরা শুনছিলাম, এটি আসলে মোটেই সঠিক না। দুর্ভিক্ষের শব্দটা একেবারেই ভিন্ন। আমরা এই বাংলাদেশে 10 বছর আগে দেখেছি 3700 মেগাওয়াট বিদ্যুতের। আমরা তারাবির সময় বিদ্যুৎ পাইনি, সেহেরির সময় পাইনি, ইফতারির সময় পাইনি, সারাদিনে বিদ্যুৎ পাইনি বললেই চলে। আজকে কিন্তু বাংলাদেশে সেই অবস্থা নেই, অবস্থার পরিবর্তন হয়েছে। যেটি বলেছে যে আমাদের অনেকে বলেছেন যে রেশনিং ভাবে বিদ্যুতের লোডশেডিং হলে ভালো হয়। আজকে যে বিদ্যুৎ প্ল্যান্টগুলি মেনটেনেন্স হচ্ছে, এগুলি দ্রুত সময় মেনটেনেন্স করে আমার মনে হয় রমজানে মানুষের যাতে কষ্ট না হয়, মুসলমানদের পবিত্র মাহে রমজানে যাতে ভোগান্তি না হয়, সে বিষয়টি খেয়াল করা আচ্ছা, উচিত। আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি যেটা বলছিলেন মনির ভাইয়ের কথা প্রসঙ্গে। হ্যাঁ, মনির ভাইয়ের কথা বা ওনার কথারই ধারাবাহিকতা যেটা হলো যে মাননীয় মন্ত্রী আজকে যে কথাটা বললেন, যে এটাই কিন্তু আসলে আমাদের এই যে আগামী রমজানে, এই কথা যদি আমি উনি যেটা ইস্যু করেছিলেন যে 11,000 মেগাওয়াট আমাদের ডিমান্ড হতে পারে এবং আমরা 10,000 মেগাওয়াট উৎপাদন করতে সক্ষম ইনশাল্লাহ আশা করি। তাহলে কি হচ্ছে, যদি ধরে নিই 1000 মেগাওয়াট শর্টেজ থাকে, এটাকে লোডশেড করতে হবে, এবং সেটা যদি লোড শেয়ারিং বলি আর রেশনালাইজেশন বলি, সেটা যদি আমরা এই লোড ম্যানেজমেন্টের দুইটা কাজ করলে কিন্তু সত্যি অর্থে ওই যে মন্ত্রী মহোদয়ের কথাই ঠিক, যে আমরা এটাকে এই রমজান মাসে লোডশেডিং কি বলছে, হ্যাঁ, মানে একটা মানে ইয়ে হবে না, মানুষের অসুবিধা হবে না। কারণ হলো 1000 মেগাওয়াট অসুবিধাটা সবাই শেয়ার করে। হ্যাঁ, 1000 মেগাওয়াট ইজ হার্ডলি 10% অফ দ্য আপনার শর্টেজ, তাই না? আপনার আপনি যদি তার মানে 24 ঘন্টায় আপনি যদি
আপনার যদি রেশনালাইজ করেন, অর্থাৎ যদি ইকুই ডিস্ট্রিবিউট করেন, না আপনি 4 ঘন্টা পরে যদি আপনি আমাকে একবার দেন, তাও একবার লোডশেডিং তাও তো হয়, তা তো হচ্ছে না। আমি ওটাই বললাম যে 2 ঘন্টা, আপনার মাত্র 2 ঘন্টা লোডশেড করতে হবে যদি আপনি সমানভাবে করেন। কিন্তু আপনি রেশনালাইজ করছেন না। না, আমরা ওই কথাই বললাম যে আমরা কেন করছি না দানিশ ভাই, আমরা ওই কথাই বললাম যে আমরা এই লোড ম্যানেজমেন্টের দিকে আমরা নজর দিচ্ছি 2 ভাবে। একটা হলো আমাদের ফ্রম দ্য ইন্ডাস্ট্রি পয়েন্ট অফ ভিউ, অর্থাৎ আমরা পাওয়ার সেক্টর থেকে এই রেশনালাইজটা যেন হয়, কালকে আমাদের মিটিং আছে, আমরা বসে সেটা করব। অন্যদিকে যেটা গ্রাহক ভাইদের কাছে আমাদের একটা আবেদন আছে, সেটা হলো ওনারাও কিন্তু এই লোড ম্যানেজমেন্ট করতে পারে, ডিমান্ড সাইড ম্যানেজমেন্ট করে। আপনি অবাক হবেন যে আপনি যদি রাস্তা দিয়ে যান, যে আপনার এখানে হয়তো আপনি বলছেন যে, কিন্তু যখন যাবেন পেট্রোল পাম্পে গাড়ি আছে 2টো, বিদ্যুতের বাতি জ্বলতেছে 100টা। হ্যাঁ, রোজা এখনো শুরু হয় নাই, আপনার শপিং ইয়েতে অলরেডি লাইটিং শুরু হয়ে গেছে। এই জায়গাগুলোকে যদি একটু আমরা যদি দায়িত্বশীল হই, তাহলে কিন্তু আমরা কিন্তু এই 1000 মেগাওয়াট আমাদের জন্য কোনো ফ্যাক্টরে হবে না। আপনি অবাক হয়ে যাবেন যে এখন ইউরোপের অনেক দেশেই তাদের টোটাল ডিমান্ড কিন্তু কমছে, তাদের আপনার অ্যাপ্লাই বাড়ছে, ইউসেজটা কমে যাচ্ছে, কারণ তারা ইফিশিয়েন্টলি ইলেকট্রিসিটি ইউজ করতেছে। এই জায়গাটা যদি আমরা যে একটু দায়িত্বশীল হই, তাহলে আমরা কিন্তু সবাই কিন্তু এই সমভাবে এটাকে বহন করে নিলে এটা আমাদের জন্য খুব শেষ পর্যায়ে আসি। বলেন, শেয়ার তো করলাম, তারপরে কি হবে? 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের যে বিষয়টি এসছে, এখানে একটা ছোটখাটো বিভ্রান্তি আছে, যেটা না বোঝালে সমস্যা হবে। আপনি সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন করবেন 10,000 মেগাওয়াট, কোনো এক সময় 10,000 মেগাওয়াট দিতে পেরেছেন। 24 ঘন্টা 10,000 মেগাওয়াট বিদ্যুৎ দিতে পারলে লোডশেডিং বলে কিছুই থাকবে না। থামেন, কথাটা এবার ফিরে আসি, আগে বলতে দেন না কেন। প্রশ্ন হচ্ছে যে আপনি ওই উৎপাদন ক্ষমতা কত অংশ ব্যবহার করছেন, সেটা 45%। যখন এই সমস্ত কোনো বিভ্রান্তি ছিল না, ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে গত বছরে 45% উৎপাদন। এটার যেটাকে আমরা বলি প্ল্যান্ট ইউজ ফ্যাক্টর, এইটা 65-70% হচ্ছে আইডিয়াল কেস। আপনি করেছেন কি পিক লোড প্ল্যান্ট, যা দিবসের পিক পিরিয়ডের সময় 2-3 ঘন্টা ব্যবহার করে, যখন তখন চালানো যায়, থামানো যায়, সেই প্ল্যান্ট তৈরি করে আপনি বিদ্যুৎ খাত সাজাইছেন, উন্নয়ন করেছেন নিয়ার অ্যাবাউট 60%, যা থাকার কথা টোটাল ক্ষমতার 20-25%। এইভাবে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে আপনি বাহবা নিচ্ছেন যে আমি বিরাট কিছু করে ফেলেছি। এটা যদি জ্ঞানের দৈন্যতা হয়, তাহলে আমি বলবো যে আমরা সভ্যতার অনেক পিছনে আছি, আমাদের আরো সমৃদ্ধ হতে হবে। আর এরা যদি অসততা হয়, তাহলে এটা জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এইবার আসেন চুরির প্রসঙ্গ, যেটা চুরিটা ছোটবেলায় শুনতাম যে হুক লাগায় মানুষ চুরি করে, বিদ্যুৎ কর্মীরা সেখান থেকে পয়সা পায়। এখন এই জায়গাটা মাহমুদ হোসেন সাহেব বললেন যে এই জায়গার লোকগুলো সৎ হয়ে গেছে। আমিও 100% মনে করি আমাদের এই পর্যায়ের মানুষের সততা বেড়েছে। অসততা বেড়েছে উপর পর্যায়ের। সেই জন্য লাগছে বিশেষ আইন, যে আইন দীর্ঘায়িত করে ছোট ছোট যারা পানের দোকানদার, মুদির দোকানদার ছিল, তারাও বিদ্যুৎ ব্যবসায় আজকে জেনারেটর কেনার মতো অবস্থায় চলে গেছে, বা ওই রকম লেভেলের লোকজনকে নিয়ে বিদ্যুতের ব্যবসা করা হচ্ছে। তারা কতটুকু কি মাপের প্ল্যান তৈরি করে কি বিদ্যুৎ দিচ্ছে সেসবের নামগন্ধ নেই। ক্যাপাসিটি পেমেন্টের নামে তাদের হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এগুলোকে আইনের কাভারেজ দিয়ে সেই চুরিকে রাষ্ট্র বৈধতা দিচ্ছে। এইসব ব্যাপারগুলো যদি আমরা না দেখে এই বিদ্যুৎ শেয়ার করার কথা ভাগাভাগি করি, তাহলে প্রতি বছর এই রমজানে, এই গ্রীষ্মকালে এই বিদ্যুৎ খাতকে লাইফ সাপোর্টে রাখতে হবে। ওই সার উৎপাদন কারখানাগুলো বন্ধ করতে হবে, আপনার পরিবহন থেকে ওই রকম তুলে আনতে হবে। এটা তো গত 5-7 বছর ধরে এই কাজই করা হচ্ছে। এটাই এখন স্বাভাবিক অবস্থা হয়ে গেছে। এইটাই এখন কিডনি ডায়ালিসিসের মতো হয়ে গেছে, যে বিদ্যুৎ খাত ডায়ালিসিস হচ্ছে। এই হচ্ছে অবস্থা। এই অবস্থার জায়গাতে কেন এটা হয়েছে? এখন আজকে প্রধানমন্ত্রীর দপ্তর বা প্রধানমন্ত্রী নিজেও এখন সব ব্যাপারে দিশেহারা হয়ে গেছেন, যে এখন বিদ্যুৎ বিভাগকে ডেকে পাঠাইছে সেখানে। এখন আমি এই জায়গাটা যে কথাটা মূল কথায় আঘাত করতে চাই, যে বিদ্যুৎ খাত উন্নয়নটা মানুষের কল্যাণে সরকার বেসরকারি খাত দিয়ে করাবে, কিন্তু এখন বিদ্যুৎ খাত উন্নয়ন ব্যবসায়ীরা সরকারকে দিয়ে করাচ্ছে তাদের স্বার্থে, মানুষের কাছ থেকে পয়সা নেওয়ার উদ্দেশ্যে। আমরা শেষ পর্যায়ে আপনি কি আপনি কি বলবেন? এখানে আমি বিদ্যুৎ খাত সম্পর্কে সরকারের পলিসিটা আগাগোড়াই আমি মনে করি ভুল বেসিক্যালি। কারণ কতগুলি জায়গা আছে, কতগুলি ক্ষেত্র আছে রাষ্ট্রের সমাজে, যেই ক্ষেত্রে এই প্রাইভেটাইজেশনের চেয়ে রাষ্ট্রের ভূমিকাটা বড় হওয়া উচিত বলে আমি মনে করি। বিশেষ করে সেবা খাতে, যেমন ধরেন রেল,
বিদ্যুৎ, এই যে জায়গাগুলো, পানি, এই যে জায়গাগুলো, হ্যাঁ, এগুলো আসলে প্রফিটের জন্য আমি করব, এইটা যদি চিন্তা থাকে তাহলে আপনি কখনোই টার্গেটে পৌঁছতে পারবেন না। নেভার। কোন আমাদের দেশে বলে না, পৃথিবীর কোনো দেশে এটা হয় না। এই সংকট সৃষ্টি হবেই। তৈরি আপনি করেই এটা করা হবে। না বিদ্যুতের ক্ষেত্রে কতগুলি প্রাইভেট কোম্পানি করে করে তাদেরকে প্রফিটের জায়গা করে দিয়েছেন, এবং তারা তো প্রফিট করার জন্যই কোম্পানি করেছে, সুতরাং তারা তো সেখান থেকে প্রফিট বের করে নিয়ে আসবে। তারা যদি প্রফিট বের করে নিয়ে আসে, আপনি যে একটা কন্ডিশন ভাবেন যে গভর্নমেন্ট যেখানে মিনিমাম প্রফিট করতেছে, সেখানে একটা কোম্পানি কত প্রফিট করতেছে সেই হিসাব আমি বলতে পারবো না, উনি বলতে পারবেন কিনা আমি জানি না, কিন্তু এটা নিশ্চয়ই হ্যাঁ, এটা হয়তো আলম সাহেব বলতে পারবেন, এটা নিশ্চয়ই হিসাবের বাইরে। তো এই জায়গাটা যখন আপনি অ্যালাউ করবেন, তখন কখনোই আপনি জনগণকে তার চাহিদা মতো বিদ্যুৎ দিতে পারবেন না, উৎপাদন করতে পারবেন না, সরবরাহ বেজলোড পাওয়ার প্ল্যান্ট হবে না। গভর্নমেন্ট মাস্ট কন্ট্রোল দি প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন এন্ড শেয়ারিং অফ ইলেকট্রিসিটি। শেষ পর্যায়ে আমি যেটা এটা জানতে চাইবো যে উনি যেটা বলেছেন যে গভর্নমেন্টের নিয়ন্ত্রণেই থাকা উচিত, যাতে করে এখানে লাভের অংশটা না দেখে হ্যাঁ জনগণের সেবা দেওয়াটা সবচেয়ে বড় জিনিস। এবং প্রত্যেকটা মানুষ জানতে চাচ্ছে যে আমরা কবে নাগাদ খুব ভালোভাবে আগে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ফিরে যাবো। এক মাস আগেও যেটা আপনি জনগণের সেবা দিবেন না, কতগুলি কোম্পানিকে লাভ করতে দিবেন। আমার মনে হয় যে মনিরুজ্জামান ভাই যেটা বললেন ঠিক, আমাদের প্রফেসর আলম সেটা বললেন যে যদিও প্রফেসর আলমটা আমি জানি উনি শুরু থেকেই দেশীয় উদ্যোক্তা বিনিয়োগের প্রতি ওনার একটা অ্যালার্জি আছে। এখন মনিরুজ্জামান ভাই যেটা বললেন শুধু স্মরণ করা দিয়ে, উনি তো সাংবাদিকতা আছেন, 45% সিস্টেম লস ছিল। আমি সব ইন্ডিকেটর যাব না, এবং রাষ্ট্রের তো অনেক আরো ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি, অনেক কিছু আপনারা জানেন। আজকে পাবলিক প্রাইভেট সেক্টর এটা ওয়ার্ল্ড স্বীকৃত, সব জায়গায় কিন্তু সেরকম হয়, এবং সরকার কন্ট্রোলের বাইরে এগুলো বলছে। সরকার তো রেগুলেটর, সবকিছু করছে, এবং তারা শুনেন আজকে একটু আপনাকে ইন্টারভিউ করি। আপনি বলছেন যে সরকারের সবকিছু করছে, সরকার কন্ট্রোলের বাইরে না, কিন্তু ধরেন যে এই যে বিআরসির মিটিং করে করে যে বিদ্যুতের দামগুলি বাড়ানো হয়, এখানে সরকারের কতটা নিয়ন্ত্রণ থাকে, আর পাবলিক এই যে কোম্পানিগুলো যেগুলো প্রাইভেট কোম্পানিগুলো যেগুলো করা হয়েছে তার কতটা বিআরসি হলো একটা কোয়াজি ইন্ডিপেন্ডেন্ট, এবং তারা সবার গ্রাহকের কথা শুনেন। আপনি যদি মূল কথায় বলেন একটা বাক্যে আপনি কি বলবেন জনগণকে? আমি একটা বাক্যে বলবো যে আসলে আজকে 3000 মেগাওয়াট থেকে 10,000 মেগাওয়াট আমরা গিয়েছি, 1,08,00,000 থেকে আড়াই কোটি গ্রাহকের তো তৈরি করেছি। এই যে অবস্থাটা, এটাকে মাথায় নিয়ে আমি শুধু গ্রাহকদেরকে বলবো, আজকে যদি আমরা কানেকশন সীমিত করে দিতাম হয়তো এই কষ্টটা হতো না, কারণ বিদ্যুৎ উৎপাদন 3 গুণ বেড়েছে। সবাই আসেন, একটু কষ্ট করে সবাই শেয়ার করে বিদ্যুতের যে অবস্থা, এটা থেকে আমরা উত্তরণ করার জন্য সব ধরনের চেষ্টা করছি। ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাদেরকে ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গেছে। পাশাপাশি আমি খুলনা ব্যুরো থেকে যিনি ছিলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম, তাকেও ধন্যবাদ দিচ্ছি আপনি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।